আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রাজ টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ কেয়ার প্রেজেন্স সুখে অসুখে আপনার পাশে, পাওয়ার্ড বাই ডার্বিটিং অ্যান্ড ইমিটার সায়েন্টিফিক পার্টনার হেলথ কেয়ার। অনুষ্ঠানটিতে সঞ্চালনায় থাকছি আমি সালমা সাথী খান। প্রতিদিনের মতো আজকেও রাজ টিভিতে আমরা বিশেষ একটি বিষয়ের উপর আলোচনা করব। যে বিষয়টি আজকে আলোচনা করব সেটি হচ্ছে শিশুদের ডায়াবেটিক্স, কারণ, চিকিৎসা ও প্রতিকার। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে অতিথি হিসেবে বরাবরের মতোই যুক্ত আছেন ডক্টর ফজলে ইলাহি খান, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নেফ্রোলজি বিভাগ, আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী, সভাপতি সচিব, নোয়াখালী জেলা শাখা। আসসালামু আলাইকুম স্যার, সবসময়কার মতো আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ধন্যবাদ দিতে চাই, পাশাপাশি রাজ টিভি এবং হেলথ কেয়ারকে ধন্যবাদ দিতে চাই আমাকে বরাবরের মতো সুযোগ করে দেওয়ার জন্য, এবং পাশাপাশি দর্শকদের যারা অনেক দিন ধরে আমাদের সাথে আছেন, কষ্ট করে আমাদের অনুষ্ঠানগুলি উপভোগ করছেন, এবং দর্শকরাই আমাদের অনুপ্রেরণা এই ধরনের অনুষ্ঠান করার পিছনে। স্যার, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে শিশুদের ডায়াবেটিক্স, কারণ, চিকিৎসা ও প্রতিকার। স্যার, প্রথমেই যদি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে শিশুদের ডায়াবেটিক্স, এটি আসলে ডায়াবেটিক্স রোগটি আসলে অনেক একটা আতঙ্কের বিষয়, আর সেখানে যদি শিশুদের ক্ষেত্রে জিজ্ঞেস করা হয় তাহলে আতঙ্কের মাত্রাটা হয়তো অনেক গুণ বেড়ে যায়। শিশুদের ডায়াবেটিক্স বলতে আসলে কিভাবে বিশ্লেষণ করবেন আপনি? ধন্যবাদ। আপনি জানেন বা আমরা ইতিমধ্যে ডায়াবেটিস নিয়ে আমাদের আগের কয়েকটি প্রোগ্রামে আমরা আলোচনা করেছি। ডায়াবেটিস একটি ক্রনিক মেটাবলিক ডিসঅর্ডার, যেটির মূল সমস্যা হলো আইদার ইনসুলিনের অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি অথবা রিলেটিভ ল্যাক অফ ইনসুলিন। তাহলে মূল যে সমস্যাটি হলো ইনসুলিনে, যে আমাদের শরীরে যে প্যানক্রিয়াস নামে একটি অর্গান থাকে, এই প্যানক্রিয়াসের ভিতরে মানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স একটি অংশ থাকে, সেটার ভিতর থেকে সেখানে বিটা সেল থাকে। এই বিটা সেল ইনসুলিন তৈরি করে। এখন যদি কেউ ইনসুলিন কোনো কারণে তৈরি না হয়, মানে একদম অ্যাবসুলেটলি ইনসুলিন না থাকে, অথবা ইনসুলিন আছে কাজ করতে পারছে না, সেই দুইটি কারণেই ডায়াবেটিস দেখা যায়। তো শিশুরাও এক্ষেত্রে ব্যতিক্রম না। আমরা সবসময় শুনি যে অ্যাডাল্টের, আমরা এতদিন আলোচনা করেছি বড়দের ডায়াবেটিস নিয়ে, কিন্তু এটা মানে গুরুত্বপূর্ণ যে এটা মাথায় রাখতে হবে, শিশুরাও ডায়াবেটিস থেকে মুক্ত না, শিশুদেরও ডায়াবেটিস হতে পারে। একদম মানে যে একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে আমরা শিশু যেমন ধরি জিরো থেকে 18 বছর, কোনো কোনো জায়গায় কোনো কোনো দেশে 19 বছর পর্যন্ত পেডিয়াট্রিক্স এজ গ্রুপ যেটি, তো এটিকে পুরাটাকে আমরা পেডিয়াট্রিক পপুলেশন বলবো। তো সেরকম অ্যাডাল্টে যেরকম হচ্ছে, বাচ্চাদেরও সেম টাইপ 1, বিশেষ করে টাইপ 1 বেশি হয়, এর পাশাপাশি টাইপ 2 ডায়াবেটিসও হতে পারে। যদিও আমাদের আগের এটি কনসেপ্ট ছিল যে 30-এর নিচে হলে আমরা বলতাম টাইপ 1 ডায়াবেটিস, আর 30-এর পরে হলে টাইপ 2, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে শিশুদেরও টাইপ 2ও হচ্ছে। তো এক্ষেত্রে এটি আমি বলবো যে এটি খুবই, এটি নিয়ে এখন সময় এসেছে যে এই ব্যাপারেও আমাদেরকে নজর দেওয়ার জন্য। শিশু যদিও আমাদের দেশে ইনসিডেন্স কম, কিন্তু এটি মাথায় রাখতে হবে যে শিশুদেরও ডায়াবেটিস হতে পারে, সব ধরনের ডায়াবেটিস হতে পারে। এবং আরো বেশি যেটি ভয়, শিশুদের যদি ডায়াবেটিস হয় সেটাকে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না যায়, কারণ আমরা জানি যে বয়স্কদের ক্ষেত্রেও আমরা হিমশিম খাই যে ডায়াবেটিস কন্ট্রোল করতে, কারণ যেহেতু এটার কন্ট্রোলটা রিলেটেড কিন্তু খাওয়া দাওয়ার সাথে, তাহলে শিশুদের ক্ষেত্রে তো সেটি আরো অনেক মানে ট্রাভেলসাম, অনেক ডিফিকাল্ট শিশুদেরকে বোঝানো, কারণ বাচ্চা মানুষ, ওরা তো এটা সেটা খেতে চাবে, বা এই যে মিষ্টি আইটেম ওই বাচ্চাদের তো খুব প্রিয় থাকে, চকলেট বা আইসক্রিম, এই ধরনের অনেক আইটেম। তো সেক্ষেত্রে এটি খুবই ইম্পর্টেন্ট এখানে শিশুদের ডায়াবেটিসের ক্ষেত্রে, যে এই যে মোটিভেশন খুবই দরকারি, মা বাবা প্যারেন্টদের যেরকম দরকার, আর বাচ্চাদের ক্ষেত্রেও আস্তে আস্তে তাদেরকে এডুকেশন দিয়ে এটি মানে বুঝিয়ে এটা, এবং এটি যে মানে প্রপার কন্ট্রোল দরকার, না হলে এই বাচ্চার কিন্তু অল্প বয়সে তার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, এবং মানে হয়তো 20-30 বছরের ভিতরেই তার কিন্তু জীবন প্রদীপ নিভে যেতে পারে এই ডায়াবেটিসের জটিলতায়। তো সেই জন্য আমি মনে করি আজকে যে টপিকটি অত্যন্ত যুক্তিসঙ্গত, যে এই শিশুদের ডায়াবেটিস। তো এটি আমি বলবো যে অ্যাডাল্টে যে ডায়াবেটিস সেম একই ধরনের ডায়াবেটিস, তবে এখানে কারণ কিছুটা ভিন্ন বা কিছুটা লক্ষণও ভিন্ন থাকে মানে অ্যাডাল্টের তুলনায়। স্যার, আপনি যেটি বলছিলেন যে কিছু কারণ ভিন্নতা থাকে, কি কি ভিন্ন কারণ বা কি কি কারণে বা কি কি ফ্যাক্টরের এর পেছনে দায়ী হতে পারে শিশুদের ডায়াবেটিক্স এর জন্য? হ্যাঁ, ধন্যবাদ। শিশুদের যেটি আমি বলেছি যে ওদের টাইপ 1টি বেশি কমন, যেটি হতে পারে একেবারে
নিউবর্ন থেকে শুরু করে একেবারে আমরা বলেছি 18-19 বছর পর্যন্ত হতে পারে, যেমন ইনফ্যান্টদের, টোডলারদের হতে পারে। তারপর তবে পিক ইনসিডেন্স বলা হচ্ছে 4 থেকে 6 বছর। আরেকটি এজ গ্রুপ হলো 10 থেকে 14 বছর। এই বয়সটাতে বেশি ইনসিডেন্স দেখা যাচ্ছে, এই বয়সে বেশি হচ্ছে। আর এটির মধ্যে যে টাইপ 1 এর ক্ষেত্রে কারণ যেটি আমরা বড়দের মতোই এখানেও কিন্তু আমরা শিশুদের ক্ষেত্রেও বলি যে জেনেটিক ফ্যাক্টর এখানে দায়ী। বিশেষ করে যাদের এমনকি মনোজাইগোটিক টুইন যারা, ওদের মধ্যে দেখা গেছে যে 60% ক্ষেত্রেই টাইপ 1 ডায়াবেটিস দেখা দিতে পারে। এছাড়া এখানে জেনেটিক ফ্যাক্টর প্লাস এখানে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও কাজ করে। আর জেনেটিক ফ্যাক্টরের ভিতরে যে কাজগুলো, অটো ইমিউনিটি, দ্যাট মিনস অটো ইমিউনো ডিস্ট্রাকশন। এখানে মানে বিটা সেলের ডিস্ট্রাকশন হয়ে যায় বডির ওন টিস্যুর এগেনস্টে, বিটা সেলের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। তো এখানে দেখা যায় যে এটি আরো অটোইমিউন ডিজিজের সাথেও এটার রিলেশন আছে, যেমন সিলিয়াক ডিজিজ, তারপরে এই যে থাইরয়েড ডিসঅর্ডার, তারপরে আরো কিছু ডিজিজের সাথে এটির রিলেশন আছে। আর সাথে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এখানে যুক্ত আছে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের ভিতরে যেমন আমাদের একটি, যেমন আমরা যদি বলি যে ডায়েটরি কিছু আছে, যেমন মানে কাউজ মিল্কের কথা বলা হয়েছে, সেটা থেকে এক ধরনের অ্যান্টিজেন যে কিন্তু এটাকে মানে জেনেটিক প্রিডিসপোজিশন সাথে যদি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যোগ হয়, দুটি মিলে এটি কিন্তু তখন ডিজিজটি প্রকাশ পায়। তো এটির মধ্যে ডায়েটের মধ্যে যেমন আমরা ছোট বাচ্চাদের অনেক সময় কাউজ মিল্ক খাওয়াই, তো এখানে বলা হয়েছে যে ব্রেস্ট ফিডিং প্রোটেক্টিভ। তারপরে যেমন কিছু খাদ্য অভ্যাস, যেমন স্মোক, মানে যেসব মিট বা নাইট্রোসামাইন যেসব খাবারে থাকে, যে কাবাব বা এগুলিতে হতে পারে। তারপরে কিছু কেমিক্যাল এক্সপোজারে হতে পারে, আবার কিছু ভাইরাল ইনফেকশন হলে বাচ্চাদের সেখান থেকে হতে পারে। এগুলো ধারণা পোষে, একেবারে প্রমাণিত না। তাহলে জেনেটিক প্রিডিসপোজিশন প্লাস কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর প্লাস কিছু অটোইমিউন ডিজিজ। আর এখানে জেনেটিক ইয়ার সাথে বলা হচ্ছে যেমন HLA ক্লাস 2, যে আমাদের হিউম্যান লিকোসাইড অ্যান্টিজেন, এটা DR3 DR4, এই দুটি যে লোকাস হিউম্যান লিকোসাইড অ্যান্টিজেনের, এই দুটি DR3 এবং DR4, এই দুটি লোকাস কিন্তু দায়ী টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে। এবং আমরা যেটি বলেছি এগুলির সাথে আরো অটোইমিউন ডিজিজ, সিলিয়াক ডিজিজ হতে শুরু করে থাইরয়েডের ডিসঅর্ডার, এগুলির রিলেশন আছে। আর এর পাশাপাশি কিছু, যেমন ওই যে ক্রোমোজোমাল ডিসঅর্ডার, টার্নার সিনড্রোম, ক্লিনফিল্টার সিনড্রোম, প্রাডার উইলি সিনড্রোম, এগুলি কিছু কিছু রেয়ার এখানে দায়ী আছে। তো এটি হলো টাইপ 1 এর ক্ষেত্রে। আর টাইপ 2 এর ক্ষেত্রে কিন্তু টাইপ 2 আমরা অ্যাডাল্টও, যে টাইপ 2 যেহেতু এখন যে আমাদের মডার্নাইজেশনের যুগে বা খাদ্য অভ্যাস চেঞ্জের কারণে শিশুরা অনেক বেশি স্মার্ট ডিভাইস নির্ভরশীল হয়ে যাওয়াতে বাইরে খেলাধুলা করতে পারছে না। এই কারণে দেখা যাচ্ছে অল্প বয়সী বাচ্চাদের ওবেসিটি দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে 10 বছরের পর থেকে মানে স্কুল গোয়িং যারা, ওদের ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিস দেখা দিতে পারে, বিশেষ করে ওবেসিটির কারণে, ফিজিক্যাল ইনএক্টিভিটি এবং এই যে খাদ্য অভ্যাসের কারণে ওদেরও ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা দিয়ে ওদের টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। এটি অ্যাডাল্টে যেরকম মানে বাচ্চাদের ক্ষেত্রে একই কারণ, কিন্তু টাইপ 1 এর ক্ষেত্রে কিছু এই যে জেনেটিক ফ্যাক্টর, এছাড়া আরো কিছু বলা হয়, যেমন প্যানক্রিয়াসের কিছু যে ডিসঅর্ডার, যেমন কেউ যদি কনজেনিটালি প্যানক্রিয়াস অ্যাবসেন্স থাকে অথবা আইলেটস অফ ল্যাঙ্গারেন্স অ্যাবসেন্স থাকে, সেখান থেকে হতে পারে। সিস্টিক ফাইব্রোসিস যদি কেউ থাকে, তারপরে ক্রনিক প্যানক্রিয়াটিস থেকে হতে পারে। আবার বাচ্চাদের যেটি একটি, যেমন থ্যালাসেমিয়া মেজর, বাচ্চাদের কিন্তু এই ডিজিজটি হেমোলাইটিক কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়া যেসব বাচ্চাদের থাকে, ওদের কি আয়রন ওভারলোড হয়ে এই আয়রন গুলি প্যানক্রিয়াসে ডিপোজিশন হয়ে বিটা সেল ডিস্ট্রাকশন করে ওদের কিন্তু ডায়াবেটিস হতে পারে, এটাকে আমরা ব্রোঞ্জ ডায়াবেটিস বলি। তো সেটি, তারপরে হিমোলাইটিক ইউরিমিক সিনড্রোম, এইসব ডিসঅর্ডারের সাথেও ডায়াবেটিস মেলাইটাসের রিলেশন আছে। তাহলে আমরা যদি সামারি করি, তাহলে একটা জেনেটিক কিছু প্রিডিসপোজিশন প্লাস কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, তারপরে কিছু আদার যে কজ যেটি বললাম, কেমিক্যাল এক্সপোজার, তারপরে ক্রোমোজোমাল ডিসঅর্ডার, এগুলির সাথে রিলেশন আছে। এগুলি মাল্টিফ্যাক্টরিয়াল অরিজিন আসলে। স্যার ধন্যবাদ আপনাকে। আপনি ডায়াবেটিক্সটা বিশ্লেষণ করলেন এবং সেই সাথে আমাদেরকে কি কি কারণগুলো দায়ী সেটিও বললেন। স্যার আমি পরবর্তী প্রশ্নটি যদি আপনার কাছে করি, যে যেহেতু একটি শিশু, সে হয়তো তার মধ্যে হয়তো সেই বুঝটি নাই যে সে অসুস্থ বা তার কি কি ধরনের সমস্যা হচ্ছে সে বলতে পারছে না। এক্ষেত্রে আর যদি সেটা যদি নিউবর্ন বেবি হয়, একেবারে জন্মগত সদ্য জন্মগত বাচ্চা হয়, তাহলে তো তার কথাই নেই, সে বলতে পারবে না কিছুই। বাবা মা কিভাবে বুঝবে, কি কি লক্ষণ দেখে বুঝতে পারবে যে শিশুটি ডায়াবেটিক্সে আক্রান্ত বা এই ধরনের সমস্যার মধ্যে শিশুটি পড়তে যাচ্ছে? ধন্যবাদ, এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি মানে একটু হয়তো স্কুল গোয়িং হলে বা একটু বড় বাচ্চা হলে হয়তো ওরা বলতে পারবে, কিন্তু
ছোট যারা মানে ইনফ্যান্ট বা টোডলার অথবা একদম নিওনেট যারা, ওদের ক্ষেত্রে যেটি দিয়ে বুঝতে হবে যে বাচ্চার যে ফ্রিকোয়েন্ট এই যে মানে ডায়াপার অথবা ন্যাপকিনের র্যাশ দেখা দিবে, মনোলিয়াল বা ক্যান্ডিডিয়াল র্যাশ, বারবারই এই ইনফেকশন এ ধরনের র্যাশ দেখা দিবে স্কিনে, এটি একটি ইম্পর্টেন্ট। তারপরে আনএক্সপ্লেইন ম্যালেজ, বাচ্চা একদম ল্যাথার্জিক থাকবে। তারপরে ফেলিউর টু থ্রাইভ, বাচ্চার যে মানে গ্রোথ হওয়া বা ওয়েট গেইন করা সেগুলি হচ্ছে না, অথবা ওয়েট লস হয়ে যাওয়া। তাহলে একটা হতে পারে যে আমরা দেখবো যে বাচ্চাটার গ্রোথ হচ্ছে না, সে মানে তার যে বয়স অনুযায়ী যতটুকু ওয়েট গেইন করার কথা সেটি হচ্ছে না, অথবা দেখা যাচ্ছে তার ওয়েট লস হয়ে যাচ্ছে। তারপরে ফ্রিকুয়েন্ট রেসপিরেটরি ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এগুলোতে আমরা দেখবো বাচ্চা কাশি দিচ্ছে, ছোট বাচ্চা তো বোঝা যায় না তার শ্বাসকষ্ট, কাশি হচ্ছে। ফ্রিকুয়েন্ট রেসপিরেটরি ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এগুলি হতে পারে। স্কিন সফট টিস্যু ইনফেকশন, এগুলি দিয়ে আমরা বুঝবো ছোট বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে যারা এক্সপ্রেস করতে পারে না, এভাবে বুঝতে পারবো আমরা। স্যার ধন্যবাদ আপনাকে। দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি যে আপনারা দেখছেন হেলথ কেয়ার প্রেজেন্স সুখে অসুখে আপনার পাশে, পাওয়ার্ড বাই ডারবিটিং অ্যান্ড ইনিটার। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছি, শিশুদের ডায়াবেটিক্স কারণ, চিকিৎসা ও প্রতিকার। অবশ্যই এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝখানে অনেক প্রশ্ন আছে। আমাদের সাথে প্রশ্নটি যদি করতে চান তাহলে লাইভটি চলছে ফেসবুকে, লাইভটি চলাকালীন সময় প্রশ্নটি করতে পারেন। আপনার প্রশ্নটি নিয়ে আমরা অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। স্যার ফিরে আসছি আপনার কাছে। আপনি আলোচনার মাধ্যমে আজকে বলছিলেন যে যে বড়দেরই যে শুধু ডায়াবেটিক্স হচ্ছে, টাইপ 2 ডায়াবেটিক্স, এটি একেবারেই ভুল ধারণা। শিশুদেরও টাইপ 2 ডায়াবেটিক্স হতে পারে। স্যার আমার প্রশ্নটি হচ্ছে এক্ষেত্রে এই বিষয়টিকে আপনি যদি একটু বিশ্লেষণ করে বলতেন যে শিশুদের টাইপ 2 ডায়াবেটিক্স বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন। ধন্যবাদ। আসলে মানে আমি যেটি প্রথমে শুরুতেই বলেছি, একটা সময় ধারণা করা হতো যে বাচ্চাদের হয়তো বা 30-এর নিচে টাইপ 1 ছাড়া কোনো ডায়াবেটিস হয় না, কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে শিশুদের মধ্যে এটার মানে প্রিভিলেন্স অনেক বেশি দেখা যাচ্ছে। যেটি কারণ আমি বলছিলাম যে এটি শুধু আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলিতে না, মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো আরো বেশি হচ্ছে, এর পাশাপাশি আমাদের দেশগুলিতেও যেটি হচ্ছে, বিশেষ আমাদের দেশে বা যেসব যেখানে ঘনবসতিপূর্ণ এলাকা, মানে শিশুদের যে খেলাধুলা যে জায়গা বা কায়িক যে পরিশ্রম, আগে স্কুলে অনেক জায়গা থাকতো, আমরা যদি শহরের নগরে মানে আরবানাইজেশনের কথা চিন্তা করি, শহরগুলিতে যে খালি জায়গা কিন্তু একেবারেই বলতে গেলে নাই, যে পুকুর থাকলে সেগুলি ভরাট করে ফেলছে, মাঠ, খেলার মাঠ টাট সব মানুষ শুধু এখন মার্কেট করছে বা বড় বড় হাই রাইজ বিল্ডিং তুলছে। যে একটি যে মানে পরিবেশকে ঠিক রাখার জন্য একটি মানে বাচ্চাদের জন্য পার্ক বা খেলার জায়গা, মাঠ, অথবা এই যে সুইমিং করার জন্য পুকুর, যেটি আগে ছোটকালে আমরা করতাম, হয়তো প্রতিটি বাড়িতে একটি করে পুকুর থাকতো, একটি মাঠ থাকতো বা একটা খোলামেলা জায়গা ছিল। এখন কিন্তু নগরায়নের কারণে মানুষ একেবারে মানে অ্যাপার্টমেন্ট বা এই ধরনের ছোটখাটো বাসার ভিতরে বন্দী হয়ে যাচ্ছে, বাচ্চারা বাইরে যে খেলবে সেই সুযোগও নাই। এত যে তো এতে করে বাচ্চারা কিন্তু এখন খেলাধুলার এই যে মানে মানে বাইরে যে আগের যে খেলাধুলাগুলি ছেড়ে এখন বাচ্চারা বাসায় বসে মোবাইলে গেম খেলছে, একদম ছোট ছোট বাচ্চারা মোবাইল গেম খেলছে বা কম্পিউটার গেম খেলছে, বা এই ধরনের বাসার ভিতরে বিভিন্ন টিভি দেখছে, কার্টুন দেখছে, এইভাবে বিভিন্ন করে ধরনের বাচ্চারা কিন্তু ইলেকট্রনিক ডিভাইসের ইয়েস প্রতি নির্ভরশীল ইলেকট্রনিক হয়ে পড়ছে। ডিভাইসের প্রতি, হ্যাঁ ইয়েস। এবং বাচ্চারা যেমন স্কুলে গেলেও এখন আগে যেরকম এত কিছু টেনশন ছিল না, মা বাবারা এখন স্কুলে যে বাচ্চাদেরকে নিয়ে বসে থাকে, স্কুল থেকে আবার স্কুলেও যে খেলবে, স্কুলে অনেক স্কুলে হয়তো মাঠ আছে, কিন্তু দেখা গেলো যে আমাদের যেহেতু সময় নেই, স্কুল থেকে বাচ্চাকে নিয়ে যেতে হবে, আবার সময় মতো নিয়ে আসতে হবে, যানজটের একটা ব্যাপার থাকে, আবার মানে যে ট্রান্সপোর্টের ব্যাপার থাকে, সে কারণে দেখা গেলো যে বাচ্চাকে স্কুলও মানে খেলতে দেওয়া যাচ্ছে না। স্কুল ছুটি হলেই নিয়ে আসতেছে, আবার এমন হয় যে অনেক স্কুলে আরেক শিফট শুরু হয়ে যাচ্ছে, কারণ 2 শিফট 3 শিফট দেখা গেলো যে আরেক শিফটের বাচ্চারা চলে আসছে, তখন আর খেলতে পারছে না। আর যে ওদের যে মাঝখানে লেজার পিরিয়ড থাকে সে হয়তো আধা ঘন্টা, সে সময় হয়তো টিফিন খাবে নাকি খেলবে। তো এতে করে আমি মনে করি এটা মানে জাতীয়ভাবে বা এটা যে স্কুলগুলিতে এই পড়াশোনার চাপ কমিয়ে খেলাধুলাটাকে উৎসাহিত করা। আসলে আমরা বইয়ের যে মানে ভার ওদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির চাইতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মেন্টালি অ্যাক্টিভিটিটা খুব বেশি বেড়ে যাচ্ছে আজকাল। ইয়েস ইয়েস, হ্যাঁ একটা হলো এই যে ওদের ফিজিক্যালি ওরা ফিট থাকছে না, খেলাধুলা করতে পারছে না, এর পাশাপাশি মেন্টালও অনেক চাপ বাচ্চাদের। এই পড়াশোনা যে আমাদের দেশে বিশেষ করে এই কারিকুলাম, যদিও এখন কিন্তু অনেক ইজি করা হচ্ছে, সাবজেক্ট কমানো হচ্ছে, কিন্তু বা আমাদের ঢাকা শহরে যেসব ইংলিশ মিডিয়াম স্কুলে যে বাচ্চাদেরকে দিচ্ছে বা কিন্ডার গার্ডেন বা এগুলিতে অনেক বইয়ের চাপ,
অযথা আননেসেসারি, যেখানে বাইরের দেশগুলিতে আমি মনে করি যেটা, যেমন জাপানে ওরা প্রাথমিক শিক্ষাতে শুধুমাত্র বাচ্চাদেরকে ম্যানার, এটিকেট, কিভাবে রাস্তায় চলতে হবে, মানে কোনটা রাস্তায় যেখানে যেখানে থুতু না ফেলা, ময়লা আবর্জনা রাস্তায় না ফেলা, মানে এই নিয়ম কানুনগুলি, রাস্তায় কিভাবে চলতে হবে। নিয়ম আমি মনে নৈতিক করি আমাদের বিষয়গুলো। দেশে নীতি নৈতিকতা শেখানোটা জরুরি। আর আমরা কি করছি, বাচ্চাদেরকে এই অল্প বয়সে করছি, ব্রেইনে ওদের শুধু পড়াশোনার চাপ দিচ্ছি। তো এই একটা স্ট্রেসফুল লাইফ কিন্তু বাচ্চাদের, এই টিউশনি মানে স্কুল থেকে এসে আবার প্রাইভেট পড়তে পড়তে যেতে হচ্ছে, মানে কোনো সময় নেই, খাওয়া দাওয়ার কোনো ইয়া নাই। তো আমি মনে করি এই যে এক হলো প্রতিযোগিতাময় বিশ্ব, যেটি খুব মানে সবাই মানে এমন ইয়া করছে যে মানে এই যে চাপ শিশুদের উপরে, যে একটি পড়াশোনার চাপ, মানে একটা মানসিক চাপ, এই যে মেন্টাল স্ট্রেস, পাশাপাশি ফিজিক্যাল ইনএক্টিভিটি, প্লাস হলো খাবারের যে মানে ফুড হ্যাবিট, দেখা গেল যে আমরা দেখা গেলো যে বাসায় এখন মানে কি বলবো, এগুলি যে মানে এখন যেটি এই যে খাওয়া দাওয়ার বিভিন্ন অ্যাপস জাঙ্ক বের ফুড। হয়েছে, বাসায় বসে জি। জাঙ্ক ফুড, এই যে এত বেশি ফাস্টফুডের ঢাকা শহরে না একেবারে জেলা পর্যায়ে ছড়িয়ে গিয়েছে এই ধরনের আনহেলদি খাবার। আমরা যদি বাসায় কিছু রান্না করে খাই সেটা অনেক ভালো ছিল, কিন্তু এখন যেটি এই ধরনের অনেক জাঙ্ক ফুড অর্ডার, যেমন বাচ্চারা, মায়েরা বা বাবারাও দেখা যায় যে এগুলি সহজে খাওয়াতে পারে, তৈরি করা ঝামেলা, সবাই ব্যস্ত, হতো মা বাবা দুজনে কর্মজীবী, দেখা গেলো যে অর্ডার দিয়ে একটি বার্গার কিনে এনে খাওয়াচ্ছে বা বিভিন্ন ধরনের পেস্ট্রি খাচ্ছে। মানে এই ধরনের এই যে ফুড হ্যাবিট, এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই যে টাইপ 2 ডায়াবেটিস। এতে করে হচ্ছে কি, বাচ্চা খুব অল্প বয়সে খুব ওবেস হয়ে যাচ্ছে। তার যে এইজ বা তার ইয়া অনুযায়ী যে তার যতটুকু না ওয়েট গেইন করা গেছে, এর থেকে বেশি ওয়েট গেইন করছে, ওবেসিটি হচ্ছে, ইভেন ওভার ওয়েট হচ্ছে। এবং এতে করে এদের শুধু ডায়াবেটিস না, এছাড়া অনেক ইভেন ছোট ছোট বাচ্চাদের উচ্চ রক্তচাপ দেখা দিচ্ছে, ডিসলিপিডিমিয়া হতে শুরু করে অনেক ধরনের সমস্যা ওদের দেখা দিচ্ছে, এই ওবেসিটি রিলেটেড অস্টিওআর্থ্রাইটিস হতে শুরু করে, যেটি এই বয়সে হওয়ার কথা ছিল না। এখন তো এটি আমি মনে করি এই ব্যাপারে আমাদের যারা প্যারেন্টরা আছে, মা বাবারা, এটি কিন্তু বাচ্চাদেরকে যেন কায়িক পরিশ্রম করানো, খেলাধুলার সুযোগ দেওয়া। এটি আমি আমি বাইরের দেশে দেখেছি, স্কুলে বাচ্চারা ফুটবল নিয়ে যাচ্ছে, স্কুল থেকে নিয়ে যাচ্ছে খেলাধুলার জন্য, কিন্তু আমাদের এইগুলি শুধু পড়াশোনা, প্রাইভেট টিউশনি বা এই যে এই জিনিসগুলি থেকে আসলে বেরো আসছে। এখন সময় এসেছে সুযোগটি আমাদের নেই। কারিকুলাম চেঞ্জ করার জন্য, না হলে কিন্তু এটি ইভেন ইন্ডিয়াতে বলা হচ্ছে, দিল্লিকে বা ইয়াকে মুম্বাইকে বলা হচ্ছে সারা ওয়ার্ল্ডের ডায়াবেটিস এর রাজধানী। বাচ্চাদের মানে এটা শুধু আমাদের দেশে না, এই আমাদের উপমহাদেশেও এটি হচ্ছে যে মানে এই যে মানে এই ধরনের ফাস্ট ফুড বা এগুলির কারণে এটি কিন্তু বাইরেও ওরা খায়, কিন্তু ওরা এই ধরনের যা ইয়া কিন্তু কম খায়, ওরা বরং সবজি টবজি এগুলি বেশি খায়। আরেকটি জিনিস, আমাদের এই যে ড্রিঙ্ক, আমরা যে সফট ড্রিঙ্কস বা এইসব এনার্জি ড্রিঙ্কস বাচ্চাদের খাওয়াচ্ছি, ছোট ছোট বাচ্চারা এই যে বিভিন্ন ধরনের বাজারে প্রচলিত বিভিন্ন এনার্জি ড্রিঙ্ক কিনে খাওয়াচ্ছে অনেকে, যে বাচ্চাকে মানে নাদুস নুদুস বানানোর জন্য। বাচ্চার যে আমরা বলি যে বাচ্চাটা হেলদি থাকা জরুরি, তাকে অনেক মোটা নাদুস নুদুস দেখানোর দরকার নেই। যে অনেক রুগীরা এসে বলে আমার বাচ্চাটা শুকনা কি ইয়া হচ্ছে, কিন্তু আমি মনে করি তাকে প্রপার যদি ব্যালেন্স ডায়েট খাওয়ানো হয়, শাকসবজি, তাজা শাকসবজি, ফল বা এগুলি খাওয়ানো হলে, একটু দুধ, ডিম, যেগুলি ব্যালেন্স ডায়েট, তো সেগুলি খাওয়ানোই জরুরি, কিন্তু তার মোটা হওয়া জরুরি না। অনেকে আইসক্রিম খাওয়াচ্ছে, এনার্জি ড্রিঙ্ক খাওয়াচ্ছে, কোক খাওয়াচ্ছে বাচ্চা মোটা হওয়ার জন্য। তো এইগুলি আমি মনে করি অ্যাভয়েড করা উচিত। আর মিষ্টি জাতীয় খাবার তো অবশ্যই বাচ্চাদেরও অ্যাভয়েড করা উচিত। ধন্যবাদ স্যার, আপনি অনেক সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। একটি কমেন্ট দেখতে পাচ্ছিলাম, কমেন্টটি আমি নিয়ে নিব। আচ্ছা, শান্তনু কুমার লিখেছেন, শ্রদ্ধেয় স্যারের কাছে প্রশ্ন, শিশু বয়স থেকে যদি ডায়াবেটিকস হয় তাহলে তার ভবিষ্যতে কি কি আরো জটিল রোগের সৃষ্টি হতে পারে? স্যার উত্তরটি যদি দিতেন। হ্যাঁ, ধন্যবাদ দর্শক আপনার কোশ্চেনের জন্য। এটি আমরা পরবর্তীতে আসবো জটিলতায়, যে এটি বড়দের যেরকম ডায়াবেটিস জনিত জটিলতা দেখা দিতে পারে যদি ঠিকমতো ডায়াবেটিস কন্ট্রোলে না রাখে, তো এক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে আরো বেশি ঝুঁকি। কারণ তার একটা বাচ্চা যদি 5 বছর বয়সে তার ডায়াবেটিস দেখা দেয়, তাহলে তাকে তো তার সারা জীবন পড়ে আছে। তার বয়স যখন 40, 30, 50 হবে, তখন এই এই যে এত সময়, দীর্ঘ সময় ধরে যদি তার আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, হাইপারগ্লাইসিমিয়া, দেখা গেল যে তার এই 20-25 বছরের ভিতরেই বিভিন্ন ধরনের জটিলতায় সে ভর করবে। কারণ শিশুদের কাছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা ভেরি ডিফিকাল্ট। কারণ বাচ্চাদের এই যে শিশুর যে অবুঝ শিশু বা এদের এই যে খাওয়া দাওয়া ওদেরকে কন্ট্রোলে রাখা, বা এই যে অনেক ক্ষেত্রে এই টাইপ 1 ডায়াবেটিস যদি ওদেরকে লাইফ লং ইনসুলিন, এক্সোজেনাস ইনসুলিন দিতে হয়, তাহলে এটা তো ভেরি ডিফিকাল্ট। যে একটা বাচ্চাকে মানে তার যদি প্রপার গার্ডিয়ান না থাকে,
তাকে এই যে কন্টিনিউ করা ইনসুলিন রেগুলার, তাকে এই জন্য ওদের ক্ষেত্রে যদি এখনো অনেক চেষ্টা চলছে যে আমরা যদি এই যে এই বিভিন্ন ধরনের ডিভাইস তৈরি করা হচ্ছে, যে স্প্রে মানে ইনহেলার টাইপের ইনসুলিন, অথবা এই যে সাবকিউটেনাস ইনসুলিন পাম্প, এগুলি যদি ডেভেলপ করা যায়, এগুলোর চেষ্টা চলছে, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অনেক। কিন্তু এই যে এটি ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটি দেখা গেল অনেক সময় মা বাবারাও এটি অবহেলা করে, বা অনেক সময় বিরক্ত হয়ে যায়, কি করবে ইনসুলিন দিতে দিতে, বলে যে আর পারছি না বা ইয়া। তো এই ক্ষেত্রে মানে আমি বলবো যে এক্ষেত্রে ধৈর্যশীল হতে হবে। যদি আমরা সঠিকভাবে তাকে ইনসুলিন কন্টিনিউ করে যেতে পারি, তাহলে সে কিন্তু সুস্থ জীবন যাপন করতে পারবে। কিন্তু না হলে কিন্তু আদারওয়াইজ তার জন্য কিন্তু একদম অল্প বয়সে তার যেমন চোখে ক্যাটারেক্ট, ছানি পড়ে যাবে, তারপরে রেটিনোপ্যাথি হতে শুরু করে তার রেনাল সমস্যা, কি রেনাল ফেলিউর হতে শুরু করে সবকিছুই দেখা দিতে পারে। অ্যাডাল্টে যেসব কমপ্লিকেশন হয় সেগুলি ওদের দেখা দিতে পারে। বরং এতে বাচ্চাদের ক্ষেত্রে আরো বেশি ঝুঁকি। কেন? কারণ আমি যেমন একজনের যে 40 বছরে দেখা দেয়, তার জন্য হয়তো তার লাইফ এক্সপেক্টেন্সি হয়তো আমরা 60 বছর সে বেঁচে থাকবো, তার জন্য যেমন মানে 20 বছরের সে এক্সপোজার হচ্ছে। কিন্তু একটা বাচ্চা কিন্তু যদি জন্মের পর পরে হয়তো 4-5 বছর বয়স হয়ে যায়, তার ডায়াবেটিস দেখা যায়, তাকে তো তাহলে তো অনেক দূর তাকে যেতে হবে, তখন কিন্তু তার জন্য যে কমপ্লিকেশন গুলির সম্ভাবনা বেড়ে যায়। এই জন্য শিশুদের ডায়াবেটিসের ক্ষেত্রে খুবই অ্যালার্ট থাকতে হবে, এবং এদের ক্ষেত্রে বরং কমপ্লিকেশনের ঝুঁকি কিন্তু অনেক বেশি। কারণ অনেক দিন ধরে তাকে আমাদের, আর বাচ্চাদের ক্ষেত্রে ডায়াবেটিস কন্ট্রোল করা কিন্তু ডিফিকাল্ট, বিশেষ করে যে খাওয়া দাওয়া কন্ট্রোল করা বা ওদেরকে ডিসিপ্লিন লাইফে। কারণ বাচ্চারা তো মানে অনেক ক্ষেত্রে তো ওদেরকে তো আমরা হয়তো এত নিয়ম কানুনের বেড়াজালে আবদ্ধ করা কিন্তু অনেক টাফ, অনেক মোটিভেশন দরকার। সেক্ষেত্রে তার ফ্যামিলি সাপোর্ট খুব ইম্পর্টেন্ট। এমন যদি হয় একটা গ্রামের একটা বাচ্চার হলো, তাহলে তো আরো ডিফিকাল্ট। মানে এখন আর্থিক সক্ষমতা প্লাস এই যে এই ধরনের টাইম টেবিল মেনে, বা যদি শিক্ষিত যদি না হয় তার ফ্যামিলি মেম্বাররা, তখন তো আরো ডিফিকাল্ট হবে। এই ক্ষেত্রে দেখা গেলো যে অনেক ক্ষেত্রে অপচিকিৎসাও হয়। স্যার ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক আপনাকেও আপনার মূল্যবান প্রশ্নটির জন্য। আশা করছি এভাবেই আমাদের সাথে যুক্ত থাকবেন। স্যার সময় হয়েছে একটি বিরতি নিবার, যদি পারমিশন নিতেন বিরতিটা নিয়ে নিতাম। দর্শক ফিরছি বিরতির পর। মানসিক রোগ মানেই কিন্তু পাগল নয়, এবং কাউকে এ ধরনের আখ্যায়িত করা একটা সামাজিক অপরাধ। আমাদের সমাজে এ ধরনের কিছু ভ্রান্ত ধারণা মানসিক রোগ হিসেবে প্রচলিত আছে। 2.2 কোটি মানুষ মানসিক রোগে ভুগছে। প্রায় 92% থেকে 94% মানুষ মানসিক রোগীদের একটা অংশ কোনোক্রমেই সাইকিয়াট্রিস্ট কিংবা মানসিক রোগ বিশেষজ্ঞ শরণাপন্ন হচ্ছে না। আসুন মানসিক স্বাস্থ্য বিষয়ে জানার চেষ্টা করি, মানসিক রোগ নিয়ে আরও অধিক সচেতন হই এবং সুন্দর ও স্বাভাবিক জীবন গড়ে তুলি। দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার MS কবির জুয়েলের সরাসরি অংশগ্রহণে রাজ টিভির মানসিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মন ঘর। মানসিক রোগ নিয়ে আপনার যে কোনো সমস্যার সমাধান জানতে চোখ রাখুন রাজ টিভিতে প্রতি সোমবার রাত 10টায়। সায়েন্টিফিক পার্টনার হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তুমি বড় একা হয়ে গেলে বাবা, নিজের দিকে খেয়াল রেখো। তুমি নিজের দিকে খেয়াল রেখো, মেয়েটাও বিদেশ চলে গেল। আঙ্কেল নিজের দিকে খেয়াল রাখবেন। হ্যালো, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। থাকুন নির্ভয়, আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। কাঁদছিস কেন পাগলি? আমি তো ভালো হয়ে গেছি। কাঁদবো না, তুমি একা একটা মানুষ। একা কোথায়? ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতাল আছে আমার পাশে, ওরা আমার হৃদয়ের বন্ধু। যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, তখন আপনি আর একা নন।
বিশ্বমানের চিকিৎসা সেবায় পূর্ব রামপুরাতে গড়ে উঠেছে বেটার লাইফ হসপিটাল। 24 ঘন্টা আইসিইউ, অ্যাম্বুলেন্স সার্ভিস, অভিজ্ঞ ডাক্তার ও গাইনি বিভাগ, 160 স্লাইস সিটি স্ক্যান, শব্দবিহীন এমআরআই, ঢাকার বৃহত্তম ফিজিওথেরাপি সেন্টার, আধুনিক ডায়ালাইসিস সেন্টার ও 6টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার সহ আছে ইউরোপিয়ান মেশিনে চিকিৎসা সেবা। বেটার লাইফ হসপিটাল লিমিটেড, 1 পূর্ব রামপুরা, ডিআইটি রোড, ঢাকা। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে হেলথ কেয়ার প্রেজেন্স, সুখে অসুখে আপনার পাশে, পাওয়ার্ড বাই ডার্বিটিং অ্যান্ড ইনিটার, সায়েন্টিফিক পার্টনার হেলথ কেয়ার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে শিশুদের ডায়াবেটিক্স এর কারণ, চিকিৎসা ও প্রতিকার। স্যার, আপনার কাছে ফিরে আসবো আবার। হ্যাঁ, স্যার, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আজকে আমরা শিশুদের ডায়াবেটিক্স এই বিষয়টি নিয়ে কথা বলছি। আমরা জানি যে ডায়াবেটিক্স আসলে নিজেই একটি ভয়ঙ্কর রোগ, আর শিশুদের ক্ষেত্রে তো সেটি আরো বেশি ভয়াবহতা ধারণ করে। আপনি বলছিলেন স্যার খাদ্যাভ্যাসের সাথে ডায়াবেটিক্স এর একটি সম্পর্ক আছে। টাইপ 1 ডায়াবেটিক্স এর সাথে কি খাদ্যাভ্যাসের কোনো ভূমিকা রয়েছে? এটি যদি একটু বলতেন। ধন্যবাদ। আসলে খাদ্যাভ্যাসের সাথে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস সেটা রিলেটেড, কিন্তু টাইপ 1 এর ক্ষেত্রে কিন্তু খাদ্যাভ্যাস না। এটি যেটি আমরা বলেছি যে জেনেটিক ফ্যাক্টর সাথে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। জেনেটিক মানে যদি কেউ সাসেপ্টিবিলিটি থাকে, তার জিনে মানে সমস্যা থাকে যে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা, এটার সাথে যদি এনভায়রনমেন্ট ফ্যাক্টর যুক্ত হয় তখনই টাইপ 1 ডায়াবেটিস দেখা দেয়। তো সেখানে খাদ্য অভ্যাস বলতে আমরা বলেছি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে, যেমন কাউজ মিল্কের কথা, বাচ্চা ব্রেস্ট ফিডিং না করে কাউজ মিল্ক যদি কেউ খায় ছোট বাচ্চারা, তখন কিন্তু তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। আর কিছু ডায়েটারি হ্যাবিটের সাথে, যেগুলি স্মোকড ফিশ বা স্মোকড মিট, এগুলি খেলে ওটার মধ্যে নাইট্রোসামাইন্স আছে, এগুলি থেকে হতে পারে। এগুলি বলবো যে আমরা এটি ওই এক ধরনের খাদ্যাভ্যাস যেটি ওভারওয়েট করে বা ওগুলি না, এখানে কিছু মানে স্পেসিফিক ডায়েট এখানে জড়িত এই যে মানে অ্যাজ এ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হিসাবে। আদারওয়াইজ টাইপ 1টি যেটি ধারণা করা হচ্ছে জেনেটিক সাসেপ্টিবিলিটি, জেনেটিক ফ্যাক্টর সাথে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, আর কিছু ক্রোমোজোমাল ফ্যাক্টর এবং কিছু মানে ক্রোমোজোমাল ডিসঅর্ডারের সাথে অ্যাসোসিয়েশন আছে, কিছু কেমিক্যাল এক্সপোজারে হতে পারে, এভাবে কিছু ফ্যাক্টর দেয়। স্যার, বাবা মার যদি ডায়াবেটিক্স থাকে সেক্ষেত্রে সেই বাচ্চাটির বা সেই শিশুটির ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা কতটুকু বেড়ে যায়? এটি টাইপ 2 এর ক্ষেত্রে বলা হয় যে যদি মানে ফ্যামিলি হিস্ট্রি থাকে বা থাকলে সেক্ষেত্রে অবশ্যই তার সম্ভাবনা থাকে। আমরা বলি যে ফ্যামিলি হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। শুধুমাত্র বাবা মা যদি ডায়াবেটিস হিস্ট্রি থাকে, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, ডিসলিপিডিমিয়া, এগুলি কিন্তু তাদের অফস্প্রিং এর মধ্যে এই সম্ভাবনা থেকে যায়। তবে ওরা যদি সেভাবে মানে লাইফ লিড না করে, যেমন যদি কেউ ফ্যামিলি হিস্ট্রি থাকে, সে যদি আবার যে ফিজিক্যাল ইনএক্টিভিটি বা তার মধ্যে ওবেসিটি দেখা দেয় বা খাদ্য অভ্যাস পরিবর্তন না করে, তাহলে তার এই যে মানে ছেলে মেয়েদের মধ্যেও এটি রান করতে পারে। তবে এটি প্রিভেন্টেবল, ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন থাকে, কিন্তু যদি সে সঠিকভাবে চলে তাদের সন্তানেরা, তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু এটি এটা যে হবে এরকম না, এমন না যে মানে কোনো ট্রান্সফার হচ্ছে। অনেকের ধারণা থাকে, আমরা পাই এরকম যে প্রেগনেন্সিতে ডায়াবেটিস নিয়ে আসে, বা অনেক মায়েরা বলে যে আমার বাচ্চাটা মানে মায়ের হয়তো ডায়াবেটিক মাদার, বাচ্চা ডেলিভারি, বা ওরা চিন্তা করে যে একটা ভুল ধারণা আছে যে বাচ্চাটা কি গর্ভ অবস্থায় ডায়াবেটিস নিয়ে জন্মগ্রহণ করলো কিনা। কিন্তু এরকম ডায়াবেটিস এমন কোনো রোগ না যে প্ল্যাসেন্টার মাধ্যমে কোনো ট্রান্সফার হয় না। এটি যদি মা বাবা থাকে, হ্যাঁ, মা বাবা থাকলে হওয়ার সম্ভাবনা থাকে, প্রিডিসপোজিশন থাকে, সেটা ডিপেন্ড করবে বাচ্চার খাদ্য অভ্যাস, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এগুলোর উপরে। স্যার, ধন্যবাদ আপনাকে। স্যার, যখন একটি বাচ্চার বা একটি শিশু ডায়াবেটিক্সটা ধরা পড়ছে, তখন হয়তো বাবা মাকেই ডিল করতে হচ্ছে ব্যাপারগুলো বা ম্যানেজ করতে হচ্ছে। সেক্ষেত্রে বাবা মাকে আগে হয়তো মেন্টালি প্রিপারেশন নিতে হয়। এখানে স্যার ডাক্তারদের সাথে বাবা মায়ের যে কাউন্সিলিং এর ব্যাপারটা, সেটি কতটুকু ভূমিকা রাখছে? এটি অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি ট্রিটমেন্টের পার্ট হিসেবে বাচ্চাদের ক্ষেত্রে কাউন্সিলিং খুব ইম্পর্টেন্ট। যেহেতু ছোট বাচ্চাদের যদি হয়, সেক্ষেত্রে তো
তাকে তো মানে যে এই বাচ্চার যে কেয়ার করা বা এগুলি সবকিছু তো বাবা মাকে কিন্তু ভালো করে বুঝতে হবে এই ডিজিজের যে কনসিকুয়েন্স, এই ডিজিজটি কি, ডায়াবেটিস সম্বন্ধে বাবা মায়ের পূর্ণ ধারণা তাদেরকে দিতে হবে। তো সেক্ষেত্রে এক্ষেত্রে কারণ মানে অভিভাবককে যদি মোটিভেশন করানো না হয় বা তাকে যদি টোটাল ক্লিয়ার কনসেপশন দিতে হবে এই রোগটি কি, বা বিশেষ করে টাইপ 1 এর ক্ষেত্রে তাকে বুঝিয়ে বলতে হবে যে যে না, আপনার বাচ্চার যে রোগটি হয়েছে ডায়াবেটিস এটি টাইপ 1, এটি তার শরীরে মানে ইনসুলিন তৈরি করতে পারছে না, তাকে আমরা বাইরে থেকে ইনসুলিন দিতে হবে। সে যতদিন বেঁচে থাকে তাকে ইনসুলিন নিয়ে বেঁচে থাকতে হবে, যতদিন পর্যন্ত না কোনো বিকল্প কোনো কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে, অথবা মানে তখন পর্যন্ত আপনাকে এই ইনসুলিনের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে। এবং আরেকটি যেটি গুরুত্বপূর্ণ কাউন্সিল, তাকে বলতে হবে যদি সে প্রপার, বাবা মাকে এটা গার্ডিয়ানকে যেটি বোঝাতে হবে যে যদি ভালোভাবে ডায়াবেটিস কন্ট্রোল করে তাহলে এই বাচ্চাটি মানে ভালোভাবে বেঁচে থাকতে পারবে, হেলদি লাইফ লিড করতে পারবে, স্বাভাবিক সুস্থ জীবন যাপন করতে পারবে একেবারে তার যতদিন হায়াত আছে। তবে কথা থাকে যে মানে ডায়াবেটিক বেবিদের ক্ষেত্রে ওদের যে কাউন্টার পার্ট যারা নর্মাল, যাদের ডায়াবেটিস নেই, তাদের থেকে ওদের হয়তো ওদের লাইফ এক্সপেক্টেন্সি বলা হয়ে থাকে 13 থেকে 19 বছর কম থাকে। মানে কেউ যদি, যার ডায়াবেটিস নেই, সে যদি 70 বছর বাঁচলো তাহলে সে বাঁচবে 13 বছর, যদি আমরা ধরি 70 থেকে 13 মাস করলে হয়তো 57 বছর বেঁচে থাকবে। এটি একটি মানে গবেষণা দেখা গিয়েছে, যদিও এটি নিয়ে বড় লার্জ স্কেলে, যেহেতু আমাদের দেশে এগুলো বা অনেক দেশেই কিন্তু এগুলির রেজিস্ট্রি নাই। আমাদের যদি সব ডাটা এন্ট্রি থাকতো যে এরকম শিশু ডায়াবেটিস রোগীদের ডাটা এন্ট্রি থাকলে আমরা ওদেরকে যদি ফলো আপ করতাম লং টার্ম, তাহলে আমরা হয়তো ওখানে ডাটা পেতাম যে একটা বাচ্চা ডায়াবেটিস নিয়ে জন্মগ্রহণ করেছে, সে কত বছর পর্যন্ত বেঁচে ছিল। তো সেক্ষেত্রে তবে এটি আমি বলবো যে এখানে যে বোঝাতে হবে যে একটি বাচ্চা প্রপার, আমরা যদি ভালোভাবে তাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারি ওই বাচ্চাটি, তাহলে সে তার সুস্থ লাইফ, সে সবকিছুই পড়াশোনা চালিয়ে যেতে পারবে, সবকিছুই করতে পারবে। তো এই ক্ষেত্রে কিন্তু মানে বাবা মায়ের কাউন্সিলিং খুব ইম্পর্টেন্ট। মানে যখন এই ধরনের বাচ্চা আমাদের কাছে আসবে, আমাদের মানে ফ্যামিলি এডুকেশন এটি খুবই জরুরি, মানে গার্ডিয়ানদেরকে, যে এটি যদি ঠিকমতো কন্ট্রোল না করা হয় বাচ্চার বিভিন্ন ধরনের কমপ্লিকেশন আস্তে আস্তে দেখা দিবে, এবং আস্তে আস্তে বাচ্চাটা দেখা হলো 20-25 বছরেই কিন্তু বাচ্চাটি তার ফ্যামিলির জন্য এটি বার্ডেন হয়ে দাঁড়াবে, তার রেনাল ফেলিউর ডেভেলপ করবে, মানে তারপরে প্রিমেচিউর কর্নিয়া আর্টারি ডিজিজ, স্ট্রোক, তারপরে রেটিনোপ্যাথি, ক্যাটারেক্ট, বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্ট ইনফেকশন, স্কিন সফট টিস্যু ইনফেকশন হতে শুরু করে বিভিন্ন ধরনের নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি, অটোনমিক নিউরোপ্যাথি, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হতে শুরু করে জয়েন্ট ডিফর্মিটি, সব ধরনের কমপ্লিকেশনে দেখা দিতে পারে। তো সেই জন্য এখানে কাউন্সিলিং খুব ইম্পর্টেন্ট। বাচ্চার যে খাদ্য অভ্যাসগুলি, কিভাবে কোন ধরনের খাওয়া খাবে, আমরা সেখানে লক্ষ্য রাখতে হবে। আমরা বাচ্চা যেহেতু গ্রোয়িং এজ, সেখানে আমরা এখানে খাবারের যে মানে এখানেও কিন্তু ওরকমই আমরা বলি কার্বোহাইড্রেট মানে 50 to 55%, প্রোটিন 10 to 15%, ফ্যাট 30 to 35% আমাদের টোটাল খাবারের মধ্যে এভাবে রেশনিং করতে হবে। আর কার্বোহাইড্রেটের ক্ষেত্রে এখানেও কমপ্লেক্স কার্বোহাইড্রেটটাকে আমরা উৎসাহিত মানে খেতে বলবো, মানে যেন 10% যেন মানে এই যে সিম্পল কার্বোহাইড্রেট যেন নট মানে অ্যাবভ 10% উপরে যেন না হয়, যেগুলো ডাইরেক্ট অ্যাবজর্পশন হয়ে যায়। তো এটাই খুব গুরুত্বপূর্ণ, বাচ্চাকে সুষম ব্যালেন্স ডায়েট দেওয়া, যেন তার গ্রোথে কোনো হ্যাম্পার না হয়, আর তার ডায়াবেটিসটাকে একদম টাইট কন্ট্রোলে রাখা, ভালোভাবে রেগুলার বাসায় হোম মনিটরিং লাগবে, রেগুলার ফ্রিকুয়েন্ট ব্লাড সুগার মনিটরিং করে বাসায় তাকে মানে আমরা রেগুলার ফাস্টিং ব্লাড সুগারও আমরা চেষ্টা করব যে আমরা 7-এর নিচে রাখা, 5 থেকে 7-এর ভিতরে, আর 2 hours আফটার ব্রেকফাস্ট বা পোস্টপারান্ডিয়াল ব্লাড সুগার 10-এর নিচে রাখা। তবে বাচ্চাদের ক্ষেত্রে আমরা আবার একদম বেশি টাইট, মানে ছোট বাচ্চাদের ক্ষেত্রে টাইট গ্লাইসেমিক কন্ট্রোল অনেক সময় আবার বিপদ ডেকে আনতে পারে, যেটি হতে পারে হাইপোগ্লাইসেমিয়া। বাচ্চাদের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া কিন্তু খুব ডেঞ্জারাস। হাইপোগ্লাইসেমিয়া থেকে আমরা পেশেন্ট কিন্তু মারাও যেতে পারে, সেরিব্রাল ইডিমা হয়ে যখন আমরা হাইপোগ্লাইসেমিয়া কারেকশন করতে যাব তখন কিন্তু পেশেন্ট মে ডাই। তো সেই জন্য এটি খেয়াল রাখতে হবে, কারণ বাচ্চাদের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়ার ইনসিডেন্স, বিশেষ করে যেসব বাচ্চা ইনসুলিন নিচ্ছে, হাইপোগ্লাইসেমিয়ার ইনসিডেন্স কিন্তু ওদের ক্ষেত্রে বেশি। এটি খুবই মারাত্মক একটি একুট কমপ্লিকেশন। আবার তেমনি যদি ঠিকমতো কন্ট্রোল না করে হাইপারগ্লাইসেমিক কমা, যেটি ডায়াবেটিক কিটোএসিডোসিস অথবা হাইপার গ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট যেটি বলছি, দুই ধরনের ইয়াই কিন্তু ওদের জন্য খুবই ভয়ঙ্কর, কারণ এটা থেকে বাচ্চার ডিহাইড্রেশন, ভমিটিং, তারপরে পেশেন্ট মে গো ইনটু শক,
শকে যে কিটোসিস হয়ে আমরা পেশেন্ট কিন্তু মানে উই মে লুজ দ্য পেশেন্ট। বাচ্চাদের জন্য এটা কিন্তু খুব খারাপ কমপ্লিকেশন, ডিকে এবং আরটি হলো যে হাইপোগ্লাইসিমিয়া, এটা খুবই ডেঞ্জারাস কমপ্লিকেশন। তো সেই জন্য কিন্তু এখানে অভিভাবকদের মোটিভেশন খুব ইম্পর্টেন্ট, বাচ্চাকে একদম একটা রুটিনের মধ্যে নিয়ে আসা এবং নিয়মিত ইনসুলিন দেওয়া এবং রেগুলার ব্লাড সুগার মনিটরিং, 3 মাস পর পর হিমোগ্লোবিন A1C দেখা, তারপরে এবং অ্যানুয়ালি যেমন আমরা বলি যে তার ইউরিন টেস্ট করা, অ্যালবুমিন যাচ্ছে কিনা, রেনাল ফাংশন দেখা, তারপরে আই এক্সামিনেশন, তারপরে লিম্বগুলি এক্সামিনেশন করে তার পেরিফেরাল পালস গুলি দেখা, তারপরে নার্ভ সেন্সেশন গুলি যে সেন্সরি দেখা যে তার নিউরোপ্যাথি ডেভেলপ করছে কিনা। মানে আমরা রেগুলার ভিজিটে ফলো আপে বাচ্চাটাকে অ্যাজ এ হোল আমাকে মানে ভালো করে চেক আপ করতে হবে তার কোনো কমপ্লিকেশন দেখা দিচ্ছে কিনা। সেক্ষেত্রে যদিও টাইপ 1-এ আমরা বলি যে ডায়াগনোসিসের 5 বছর পরে যে সব টেস্ট করতে বলি, আমরা টাইপ 1 যদি আমরা ধরে নিয়েছি এটা টাইপ 1, সেক্ষেত্রে 5 বছর পরে থেকে আমরা কমপ্লিকেশন গুলি মানে টেস্ট দিতে থাকবো, যে ইউরিন টেস্ট, মাইক্রোঅ্যালবুমিন, সিরাম ক্রিয়েটিনিন, তারপরে তার পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করছে কিনা, রেটিনোপ্যাথি বা এই ধরনের কমপ্লিকেশন গুলি সার্চ করব। কিন্তু টাইপ 2-র ক্ষেত্রে কিন্তু ডায়াগনোসিসের সাথে সাথে আমরা তার কোনো কমপ্লিকেশন হয়ে গেল কিনা সেগুলি খুঁজে বেড়াবো। তো সেজন্য এটি শিশুদের ক্ষেত্রে ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তার ফ্যামিলি মেম্বার, তার গার্ডিয়ান, লিগ্যাল গার্ডিয়ান অথবা তার প্যারেন্টদেরকে কিন্তু ইনভলভমেন্ট খুবই জরুরি এখানে, এবং কাউন্সিলিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান উত্তরটির জন্য। একটি কমেন্ট দেখতে পাচ্ছিলাম, এমডি রফিকুল ইসলাম লিখেছেন, আমার মেয়ের বয়স 4 বছর, তাকে সুগার টেস্ট করে দেখা গেছে 8। আচ্ছা, 8 কোন ধরনের ডায়াবেটিক্স? আচ্ছা, এটি কোন ধরনের ডায়াবেটিক্স? জি ধন্যবাদ আর এর দর্শক চিকিৎসা আপনার কি? কোশ্চেনের জন্য। আসলে এটি দিয়ে আমরা বলতে পারবো না ডায়াবেটিস হয়েছে কিনা। বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু আমরা যে ওই যে অ্যাডাল্টের যে ক্রাইটেরিয়া, যে ফাস্টিং ব্লাড সুগার 7 এর মিলিমোলের উপরে হতে হবে, 2 আওয়ার্স আফটার যে 75 গ্রাম গ্লুকোজ বা সেক্ষেত্রে 11.1 এর উপরে থাকতে হবে, অথবা আমরা একটা র্যান্ডম ব্লাড সুগার যদি 11.1 এর উপরে হয় এবং রোগীর যদি টিপিক্যাল সাইন সিমটম থাকে, দ্যাট মিনস পলিউরিয়া, ঘন ঘন প্রস্রাব বা নকচুরিয়া, পলিডিপসিয়া, পানির পিপাসা পাওয়া, ওয়েট লস, তারপরে ফ্রিকোয়েন্ট ইনফেকশন, এই ধরনের যদি তারপরে যে রেসপিরেটরি ইনফেকশন অথবা ইউটিআই, এগুলি যদি টিপিক্যাল সাইন সিমটম থাকে, সাথে যদি একটা র্যান্ডম ব্লাড সুগার যদি 11.1 এর উপরে হয়, তখনই আমরা বলতে পারবো তার ডায়াবেটিস হয়েছে কিনা। কিন্তু আমরা শুধু আর্ট দিয়ে কিন্তু বলা যাবে না, এটা সিঙ্গেল ভ্যালু দিয়ে এক্ষেত্রে বাচ্চাকে ওজিটিটি করে দেখতে হবে, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করতে হবে, তখনই আমরা বলতে পারবো তার ডায়াবেটিস হয়েছে কিনা। এবং এটি এখন কোনো ধরনের ইয়াতে পড়ে না। আমরা যদিও বলি এটাকে, যেহেতু 4 বছর বয়স, এই বয়সে আইজিটি বা টাইপ 2 ডায়াবেটিস যদি আর একটু বয়স বেশি হতো, ওবেস থাকতো, ওজনের কথা উল্লেখ করেনি, সেক্ষেত্রে আমরা তখন এর যদি 8 হতো তখন এটাকে বলতাম ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স আইজিটি, বা ইম্পেয়ার্ড ফাস্টিং যদি বেশি থাকে এটাকে আমরা বলি ইম্পেয়ার্ড ফাস্টিং ব্লাড সুগার। এটাকে আমরা সবগুলিকে একসাথে বলি প্রি ডায়াবেটিস, ডায়াবেটিসের পূর্ব অবস্থা। এটার মধ্যে আছে আইএফজি, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, আর এটা হলো ইম্পেয়ার্ড গ্লুকোজ আইজিটি, যেটি পোস্টপ্রান্ডাল সুগারটা বেশি থাকে। তো সেক্ষেত্রে এটি আপনার বাচ্চাকে আবার প্রপার ইভ্যালুয়েশন লাগবে ডায়াবেটিস লেভেলিং করার আগে। ধন্যবাদ দর্শক আপনার মূল্যবান প্রশ্নটির জন্য। স্যার, আপনি এতক্ষণ লক্ষণ, কারণ এবং কিভাবে নির্ণয় করা যায় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমাদের বিষয়টিতেও রয়েছে যে চিকিৎসা। এখন শিশুদের ক্ষেত্রে ডায়াবেটিক্সের চিকিৎসাটা কিরকম প্রদান করা হচ্ছে? ধন্যবাদ। তবে তার আগে আমি একটু রোগ নির্ণয়ের কিছু বলেছি কোশ্চেনের প্রেক্ষিতে। রোগ নির্ণয়ের ক্ষেত্রে তো আমরা সিমটম গুলি বলেছি অলরেডি, যে আমরা কি ধরনের লক্ষণ প্রকাশ পাবে, আর যেটি আর কিছু পরীক্ষা নিরীক্ষা, যেটি একটা হলো এই যে আমরা যেটি বললাম একটু আগে, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, অথবা একটা র্যান্ডম ব্লাড সুগার উইথ টিপিক্যাল সাইন সিমটম গুলি আছে, সাথে একটা র্যান্ডম ব্লাড সুগার 11.1 এর উপরে গেলে আমরা এটা একটা টেস্ট, এটা আমাদের বলতে পারি। ইউরিনে আমরা সুগার দেখতে পারি, করসপন্ডিং ইউরিন সুগার, সেখানে গ্লাইকোসুরিয়া থাকতে পারে। তারপরে আমরা যেটি HbA1c খুব ইম্পর্টেন্ট, এটা যদি মোর দেন 7% অথবা মোর দেন কোনো ক্ষেত্রে বলে আমরা মোর দেন 6.5% থাকে, সেটা দিয়ে আমরা ডায়াবেটিস ডায়াগনোসিস করতে পারবো। আর এর পাশাপাশি আমাদের
আমরা অনেক ক্ষেত্রে এই বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে ওই যে বলা হয় যে মানে ওগুলি যদিও আমাদের মানে ইম্পর্টেন্ট না, অনেক ক্ষেত্রে যেমন এই যে অটো অ্যান্টিবডি আছে কিনা, যে মানে আইলেট সেল অ্যান্টিবডি, অটো ইমিউনিটির কথা যেহেতু আমরা বলেছি, অনেক ক্ষেত্রে আমরা এটি অ্যান্টিবডি, তারপর অ্যান্টিগ্লাইডিন অ্যান্টিবডি এগুলি আমরা দেখতে পারি। যেমন সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে আমরা এটি দেখি অ্যান্টিগ্লাইডিন অ্যান্টিবডি, সেটি দেখে এটার সাথে যেহেতু অ্যাসোসিয়েশন আছে, যদিও ভেরি রেয়ার, মাত্র 1 to 2% কেসে এটি অ্যাসোসিয়েশন থাকতে পারে। তারপরে এদের থাইরয়েড ডিসঅর্ডার থাকতে পারে, হাইপারথাইরয়েডিজম থাকতে পারে, হাইপোথাইরয়েডিজম থাকতে পারে। এই ক্ষেত্রে আমরা থাইরয়েড ফাংশন টেস্ট করব, অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি দেখব, এগুলি আমরা দেখব। তারপরে অনেক সময় ক্রোমোজোমাল অ্যানালাইসিস করতে পারে, ক্যারিওটাইপিং করা লাগতে পারে, আমরা যেগুলি বলেছি যে টার্নার সিনড্রোম, ক্লিনফিল্টার সিনড্রোম, প্রাডার উইলি, এগুলির ক্ষেত্রে জেনেটিক অ্যানালাইসিস করা লাগতে পারে। তো ওগুলি এত নট নেসেসারিলি আসলে এটি কারণ ওভাবে বের করে আসলে এমন কোনো প্রগনোসিস বা ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো ডিফারেন্স নাই। যেমন আমরা বলেছি যে থ্যালাসেমিয়া থেকে যদি কেউ হয়ে থাকে, থ্যালাসেমিয়া মেজর, সেখান থেকে যে হেমোক্রোমাটোসিস, সেটার ক্ষেত্রে আমরা কিন্তু তার যে আয়রন ওভারলোড, সেটার জন্য আমরা চিকিৎসা যদি করি, সেক্ষেত্রে কিন্তু এটি কারেক্টেবল হেমোক্রোমাটোসিস থেকে যেটি হয়ে থাকে। তারপর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর ক্ষেত্রে অবশ্য সেক্ষেত্রে অনেক কিছুই মানে হয়তো কারেকশন করা যায় না, বা তারপর সিস্টিক ফাইব্রোসিস, সেগুলির সেই অনুযায়ী ট্রিটমেন্ট অফ দ্য কজ, সেক্ষেত্রে আমরা হয়তো এগুলি খুঁজে দেখতে পারি যে কি কারণ, মানে কজ আইডেন্টিফাই করার জন্য কিছু টেস্ট করা যেতে পারে, তবে ডায়াগনস্টিক টেস্ট সেরকমই। আর এর পাশাপাশি আমরা কিছু টেস্ট করব কমপ্লিকেশন দেখার জন্য। আমরা ইতিমধ্যেই বলেছি তার এটা ইউরিন টেস্ট, ইয়ারলি ইউরিন অ্যানালাইসিস করে আমরা দেখবো মাইক্রোঅ্যালবুমিন আছে কিনা, এবং আমরা ইউরিনারি টোটাল প্রোটিন দেখতে পারি, তারপরে সিরাম ক্রিয়েটিনিন করে দেখতে পারি। তারপরে আমরা তার ফান্ডোস্কোপি এক্সামিনেশন করে রেটিনোপ্যাথি চেঞ্জ হচ্ছে কিনা, পেরিফেরাল আমরা মানে নিউরোপ্যাথি দেখা দিচ্ছে কিনা সেটা ক্লিনিক্যালি, প্লাস নার্ভ কন্ডাকশন টেস্ট করে আমরা বুঝতে পারি, এনসিবি এগুলো করতে পারি। তারপরে আমরা তার যে করোনারি আর্টারি ডিজিজ, এগুলি আর একটু অ্যাডোলেসেন্ট বা মানে যারা 10-12 বছরের পরে, হয়তো 18 বছরের নিচে, ওই সময়টাতে যদি অনেক সময় বাচ্চারা অ্যাডোলেসেন্টে কিন্তু স্মোকিং, তারপরে এই ধরনের অ্যালকোহলেরও বাইরের দেশে এগুলি অভ্যাস থাকে, তখন কিন্তু ওদের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে কিশোর বয়সে যদি স্মোকিং, যে ডায়াবেটিক মানে যে বাচ্চা বা কিশোর, সে যদি স্মোকিং, অ্যালকোহল বা কোনো ধরনের নেশাতে জড়িয়ে পড়ে, তার ক্ষেত্রে কিন্তু কমপ্লিকেশনের ঝুঁকি বেড়ে যায়। এই যে আর্লি যেসব কার্ডিওভাস্কুলার ডিজিজ, রেনাল ফেলিউর, রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এই ধরনের যেগুলি মাইক্রোভাস্কুলার, ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন গুলি, স্ট্রোক, এগুলি ঝুঁকি বেড়ে যাবে যদি ওরা এই যে মানে ডিসলিপিডিমিয়া থাকে, প্লাস স্মোকিং, অ্যালকোহল বা কোনো ধরনের ড্রাগ এডিকশন থাকে, এগুলিতে ঝুঁকি বেড়ে যায়। তো এখন আমরা আসবো যে চিকিৎসার ক্ষেত্রে আমরা ইতিমধ্যে অনেক কিছুই বলেছি যে বাচ্চাদের ক্ষেত্রে এখানে যেমন, যেহেতু আমরা ডায়াবেটিসের চিকিৎসার ভিতরে অলওয়েজ আমরা যেটি বলি 3D, যেটি ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগ। তো এখানে ডায়েটের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা ইতিমধ্যে বলেছি কার্বোহাইড্রেট কতটুকু হবে, ফ্যাট প্রোটিন কতটুকু খাবে, তাকে একটি ব্যালেন্স ডায়েট খেতে হবে। সুগার মানে রিফাইন সুগার বা সুগার জাতীয় খাবার টোটালি অ্যাভয়েড করতে হবে, বাচ্চাদেরকে বুঝিয়ে। অনেক ক্ষেত্রে না করা গেলে আমরা হয়তো এই ক্ষেত্রে আমরা যেসব আর্টিফিশিয়াল সুইটেনার হয়তো একদম না পারা গেলে হয়তো এখানে ইউজ করতে পারি। বাচ্চাদের হয়তো অনেক সময় কিছু খাওয়ার ইচ্ছা হলে, এখন হয়তো যেমন ডায়াবেটিক জেলি বা ডায়াবেটিক অনেক কিছুই পাওয়া যায়, সেক্ষেত্রে হয়তো আমরা একদম না পারলে আমরা প্রথমে চেষ্টা করব টোটালি সুগার অ্যাভয়েড করে ওই ধরনের খাওয়াতে বাচ্চাদেরকে অভ্যস্ত করে ফেলা। আমরা যেমন বাচ্চাদেরকে, যেমন ছোট বাচ্চাদেরকে এই যে সেরেলেক খাওয়াচ্ছি বা বিভিন্ন ধরনের এই যে মানে কি বলবো এগুলিকে, এই ধরনের মানে রাইস বেসড সিরিয়াল যেগুলি খাওয়া, এগুলি অ্যাভয়েড করতে হবে। এখানে না খেয়ে আমরা ডিম, দুধ অথবা একটু খিচুড়ি করে দিতে পারি, সবজি দিয়ে খিচুড়ি, এই ধরনের খাবারকে আমরা এনকারেজ করব। তো এক্ষেত্রে আমরা এই যে চাল বা চালের গুঁড়া, আমাদের ঘরের দেশে তৈরি খাবারের প্রতি বেশি বেশি মনোযোগটা নজর দিব। দিতে হবে, তবে সেখানে চাল বেসড খাবার, যে মানে রাইসের যে সিরিয়াল, এগুলি অ্যাভয়েড করতে হবে। বা গমেরও খাওয়ালে, গমেরটা আমরা করতে পারি সেক্ষেত্রে, কিন্তু রাইস বেসড যে আমরা বাচ্চাদেরকে চালের তৈরি অনেক কিছু খাওয়াই, সেগুলি অ্যাভয়েড করতে হবে। তাহলে এখানে নজর দিতে হবে তাকে, এই যে একটা চিন্তা করতে হবে তার গ্রোথ যেন হয়, পাশাপাশি তার জন্য আবার ডায়াবেটিসও না বাড়ে। তো এটি খুব গুরুত্বপূর্ণ। তাহলে সেক্ষেত্রে ডায়েটেরও মডিফিকেশন খুব ইম্পর্টেন্ট। এর পাশাপাশি ডিসিপ্লিন হলো যেমন সময় মতো বাচ্চাটাকে খাওয়া দাওয়া, বা বাচ্চাকে ট্রেন্ড আপ করা, যে টাইমলি তার খাওয়া। বাচ্চারা হয়তো খেলাধুলা করতে চলে গেল, অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া করলো না, যেমন সকালে সে ইনসুলিন নিয়ে খেলতে চলে গেল, ছোট বাচ্চা, মা বাবা হয়তো খেয়াল রাখলো না, বাচ্চা কিন্তু এই যে ফুটবল খেলতে গেল বা কোনো কিছু হাইপোগ্লাইসেমিক অ্যাটাকে ভুগতে পারে, কারণ বাচ্চা তো বুঝছে না, হঠাৎ করে সে কিন্তু হাইপোগ্লাইসেমিক
কমাতে যে অজ্ঞান হয়ে যেতে পারে। তো এটি গুরুত্বপূর্ণ। বাচ্চারা খেলতে গেলেও বাচ্চাদেরকে কিছু টিফিন দিয়ে দেওয়া বা কিছু স্কুলে গেলেও এই ধরনের কিন্তু বাচ্চারা যেন ফ্রিকুয়েন্ট স্মল ফিডিং, যেটি আমরা অ্যাডাল্টের ক্ষেত্রেও বলেছি যে বারবার খেতে হবে। তো এই কারণ না হলে বাচ্চারা যে এই খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে, হঠাৎ করে তার কিন্তু হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হতে পারে, এটি খুবই ডেঞ্জারাস। তো সেটি খেয়াল রাখতে হবে বাচ্চাদের ক্ষেত্রে। তাহলে ডিসিপ্লিন রুটিন লাইফ লিড করাতে হবে তাকে। আর এর পাশাপাশি আমরা বাচ্চাদের ক্ষেত্রে যেটি টাইপ 1 এর ক্ষেত্রে, সেখানে এক্সোজেনাস ইনসুলিন সেটি হলো মানে একমাত্র চিকিৎসা। সেখানে আমরা বেজাল বোলাস কম্বিনেশন হতে পারে, যেটি একটি লং অ্যাক্টিং ইনসুলিন, যেমন ইনসুলিন গ্লার্জিন অথবা ডিটিমিড, এগুলি আমরা ইউজ করতে পারি। এর পাশাপাশি বোলাস ইনসুলিন প্রিমিল যেগুলি খাওয়ার আগে দিয়ে, সেটা আলট্রা শর্ট অ্যাক্টিং হতে পারে, অথবা শর্ট অ্যাক্টিং যে রেগুলার আলট্রা শর্ট অ্যাক্টিং এর ভিতরে যেমন ইনসুলিন স্পার্ট, তারপর লিসপ্রো, গ্লুলিসিন, এগুলি যেমন আছে। আর রেগুলার ইনসুলিন যেমন আমরা যেটি আমরা বলি যে যেটা সলিউবল ইনসুলিন, যেটা কনভেনশনাল রেগুলার ইনসুলিন, সেগুলি ইউজ করতে পারি। এই যে বেজাল বোলাস কম্বিনেশন এখানে সবচেয়ে ভালো। এর পাশাপাশি এখন যেটি রিকমেন্ড করে যে GLP-1 অ্যাগনিস্ট, লিরাগ্লুটাইড, যেটা সেটির কথাও বলছে। GLP-1 অ্যাগনিস্ট সেটি বাচ্চাদের জন্য FDA অ্যাপ্রুভাল দিয়েছে। GLP-1 অ্যাগনিস্ট আমরা ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে এটি মানে এটা ডিপেন্ড করবে, ইভেন কম্বিনেশন ইনসুলিন যেটি ইন্টারমিডিয়েট এবং শর্ট অ্যাক্টিং এর, সেগুলি ইউজ করা যেতে পারে। তো এটা ডিপেন্ড করে কোনটা বাচ্চার কোনটাতে সে স্যুট করছে, সেই অনুযায়ী দেখে এটা নির্ণয় করতে হবে তার জন্য ইনসুলিন কোনটা ভালো। এটি এবং আমরা বাচ্চাদের কাছে প্যান ডিভাইস ইউজ করতে পারি, তাহলে বাচ্চারা অনেক কষ্ট কম পাবে। কারণ এখন অনেক ধরনের প্যান পাওয়া যায়, যে অনেক ধরনের কলম ইনসুলিন ইউজ করার জন্য। এটি ডিসপোজেবলও আছে, আবার কিছু আছে রিফিল করা যায়। তো বাচ্চাদের ক্ষেত্রে আমি মনে করি এই কারণ বাচ্চারা মানে এই যে যেহেতু অনেক দিন তাকে দিতে হবে, সেক্ষেত্রে এই কলমের মাধ্যমে ইনসুলিন, এখন কিন্তু কলম প্রায় কোম্পানি কিন্তু ফ্রি দিচ্ছে, এমন বেশি দামও না ইনসুলিনের। মানে যে আমরা যে কনভেনশনাল ইনসুলিন সিরিঞ্জ দিয়ে দিই, এর থেকে কিন্তু এই প্যান ডিভাইসটি কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো, এটিকে এনকারেজ করা যেতে পারে। তো এটি তো সেক্ষেত্রে ইনসুলিনের কোনো বিকল্প বাচ্চাদের ক্ষেত্রে নাই। আর যদি টাইপ 2 হয়, সেখানে কিন্তু আমাদের ওই যে এক্সারসাইজ, টাইপ 1 এর ক্ষেত্রে আমরা এক্সারসাইজের কথা বলি, ডায়েটারি মডিফিকেশন যেমন দরকার, এক্সারসাইজের রুলও আছে। তো টাইপ 2 এর ক্ষেত্রে তো অবশ্যই ডায়েটের রুল প্লে আছে এখানে, যে তাকে ওয়েট নিউট্রালাইজিং ডায়েট বা ওয়েট রিডিউসিং ডায়েট দিতে হবে, তার ওজন কমাতে হবে, তাকে রেগুলার অ্যারোবিক এক্সারসাইজ, সাইক্লিং, সুইমিং, কায়িক পরিশ্রমটা বৃদ্ধি করতে হবে, পরিশ্রমটা বাড়াতে হবে। তারপরে যদি এরপরেও যদি না হয়, তখন আমরা তাকে ম্যাটফরমিন অ্যাড করবো। এখানে বলা হয়েছে যে ম্যাটফরমিন, যে বাইগুয়ানাইডস, ম্যাটফরমিন দিব। ম্যাটফরমিন যদি কাজ না হয়, আমরা তখন তাকে লং অ্যাক্টিং ইনসুলিন অ্যাড করব। এরপরও কাজ না হলে দেন আমরা, যেহেতু টাইপ 2 আমরা জানি যে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হচ্ছে, তার শরীরে ইনসুলিন আছে সেটি কাজ করতে পারছে না, তাহলে তার যদি ডায়েটারি মডিফিকেশন, তার ফিজিক্যাল এক্সারসাইজ, ওয়েট রিডাকশন যদি করি, অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো রিভার্সিবল। যদি আমরা ম্যাটফরমিন ডায়েটারি মডিফিকেশন না হয়, সেক্ষেত্রে আমরা হয়তো সিঙ্গেল টাইম যে লং অ্যাক্টিং ইনসুলিন, যেটা ইনসুলিন গ্লার্জিন অথবা ডিটিমিড, সেগুলি অ্যাড করতে পারি। অনেক ক্ষেত্রে কোনো ক্ষেত্রে রেগুলার ইনসুলিন বা বেজাল বোলাস কম্বিনেশনও লাগতে পারে। স্যার, টাইপ 1 আমরা জানি যে টাইপ 2 ডায়াবেটিক্সটা হয়তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা খেলাধুলার মাধ্যমে বা খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিকার করা হয়তো সম্ভব। টাইপ 1 ডায়াবেটিক্স শিশুদের ক্ষেত্রে কতটুকু প্রতিকারযোগ্য? জি হ্যাঁ, ধন্যবাদ। টাইপ 1 এর ক্ষেত্রে যেহেতু আসলে এটির যে মূল কারণ আমরা বলেছি যে ভিটা সেলের অটোইমিউন ডিস্ট্রাকশনের কারণে, সেক্ষেত্রে কিন্তু আসলে মানে এই ডায়েটারি বা এগুলি দিয়ে প্রতিকারযোগ্য না। তবে যদি কেউ প্যানক্রিয়াস ট্রান্সপ্ল্যান্ট করা যায়, যেমন আমরা এক্ষেত্রে মাল্টি অর্গান ট্রান্সপ্ল্যান্ট করি, তো সেক্ষেত্রে যদি তার প্যানক্রিয়াস ট্রান্সপ্ল্যান্ট করা যায়, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ কিন্তু প্রতিকারযোগ্য আমরা, কারণ তার তো সমস্যাই কিন্তু প্যানক্রিয়াসের ভিতরে। প্যানক্রিয়াসের যে আইলেট সেল বা বিটা আইলেটস অফ ল্যাঙ্গারেন্স বা বিটা সেল যে ইনসুলিন তৈরি করতে পারছে না, তো সেক্ষেত্রে যদি আমরা প্যানক্রিয়াস ট্রান্সপ্ল্যান্ট করতে পারি, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নিরাময়যোগ্য। যদিও এটি অনেক সফিস্টিকেটেড অপারেশন বা এগুলি মানে অনেকটাই বলবো যে মানে আমাদের মতো দেশগুলিতে তো এটি মানে ভাবাও যায় না, বিদেশে হয়তো অনেক ক্ষেত্রে ওরা করে এক্সপেরিমেন্টাল দেখছে, এটি একটি ভালো। আর যেটি করা যেতে পারে, আমি বলেছি যে ইনসুলিনের যে লং মানে ইনসুলিন ডিপোর্ট প্রিপারেশন, অথবা যে স্প্রে মানে ইনহেলার, অথবা
যদিও এখনো ইনসুলিনের ট্যাবলেট আবিষ্কার করা যায়নি, এটির দিকে যদি কাজ করা যায় আস্তে আস্তে, যদি ইনসুলিনের যদি আমরা যেমন থাইরয়েডের ক্ষেত্রে আমরা কি, হ্যাঁ আমরা হাইপোথাইরয়েডিজম, আমরা থাইরয়েড মানে থাইরক্সিন হরমোনটি কিন্তু ট্যাবলেট আকারে আমরা দিতে পারছি, কিন্তু এখন পর্যন্ত ইনসুলিন যেহেতু এটি মানে ট্যাবলেট ফর্মে এটি এখনো সেভাবে ফর্মুলেশন তৈরি করা যায়নি, এটি ডিগ্রেডেশন হয়ে যায়। যদি এটি অদূর ভবিষ্যতে তৈরি হয় তখন কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। জাস্ট কিছু ওষুধের ইনসুলিনের ট্যাবলেটের মাধ্যমে সেক্ষেত্রে ডায়াবেটিস প্রতিকার করা যেতে পারে, কারণ আমার মূল সমস্যা ইনসুলিন নাই, সেটি যদি আমি, এবং রোগীদের এই যে ভয় ভীতি সবই কেটে যাবে তখন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করার আসলে অনেক কিছুই ছিল, কিন্তু যেহেতু সময় স্বল্পতা আছে আমাদের হাতে, আর আরেকটি কথা হচ্ছে স্যার, আজকে যেহেতু অনুষ্ঠানটি হচ্ছে বাবা মায়ের জন্য, হয়তো বাচ্চারা এটা বুঝবে না, বাবা মায়ের জন্য স্যার আপনার পরামর্শ কি থাকবে আজকের এই বিষয়টির উপর? ধন্যবাদ। আসলে আমি ইতিমধ্যে অনেক কিছু আলোচনা করেছি, তবে এটি থাকবে যে বাবা মাকে সচেতন হতে হবে, তার যে সন্তানের প্রতি যত্নটা নিতে হবে। মানে যদি টাইপ 1 ডায়াবেটিস হয়ে যায় সেক্ষেত্রে এটাকে অভিশাপ চিন্তা না করে ডিজিজটাকে মেনে নিয়ে তাকে ট্রিটমেন্ট করতে হবে, কারণ এখন আধুনিক মানে এই আধুনিক যুগে অনেক চিকিৎসার ব্যবস্থা আছে, ইনসুলিনের অনেক মডিফিকেশন হয়েছে, লং অ্যাক্টিং ইনসুলিন এসেছে বা অনেক ধরনের ডিভাইস এসেছে। তো সেক্ষেত্রে আমি হতাশ না হয়ে মনোবলকে দৃঢ় রেখে বাচ্চার চিকিৎসা চালিয়ে যেতে হবে, কারণ বিকল্প তো কিছু নাই টাইপ 1 এর ক্ষেত্রে। সেক্ষেত্রে ডায়েটারি মডিফিকেশন করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ রাখতে হবে, তাকে তার প্রতি খেয়াল রাখতে হবে। আর টাইপ 2 এর ক্ষেত্রে তো অবশ্যই এখানে খাদ্য অভ্যাস যেহেতু চেঞ্জ করতে হবে, বাবা মার এখানে অনেক রোল প্লে করতে হবে, কাউন্সিলিং লাগবে এখানে বাচ্চাদের, বা বাবা মারও ফ্যামিলি মানে এডুকেশন, ওদের এই ডায়াবেটিস রোগ সম্পর্কে জানতে হবে, কিভাবে তাদের বাচ্চাদের ডায়াবেটিস মনিটরিং করবে, এখানে বিশাল মানে দায়িত্ব রয়ে গিয়েছে। এবং আর যাদের বাচ্চারা মানে আমি বলবো যাদের যেন ডায়াবেটিস না হয়, সেক্ষেত্রে ওইসব বাবা মাদের প্রতি বলবো যে বাচ্চাদেরকে কায়িক পরিশ্রম বাড়ান, ওদেরকে এই ধরনের ডিভাইসে আসক্তি না করে ওদেরকে খেলাধুলার মধ্যে রাখেন, বাইরে খেলতে না বলে বাসায় কোনো ট্রেডমিল বা কোনো এই যে দৌড়ানোর মেশিন কিনে এনে ওখানে দৌড়ানোর ব্যবস্থা করা, বা ছোটখাটো আশেপাশে জায়গা থাকলে সেগুলিতে খেলতে পাঠানো, স্কুলে খেলার ব্যবস্থা করা। তারপরে খাওয়া দাওয়ার ক্ষেত্রে এই ধরনের জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করা, এগুলি আমি মনে করি মানে এটি করা উচিত সকল বাবা মাদের ক্ষেত্রে। তো এটি আমি বলবো যে আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি, সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু এই যে হারে ডায়াবেটিস মহামারী আকারে দেখা দিচ্ছে আমাদের মতো দ্বিতীয় বিশ্বের দেশগুলির জন্য, এটি কিন্তু খুবই আমার যে, কারণ আমরা যা বলি যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে, কারণ এই আজকের শিশু যদি আমরা যদি একটি সুস্থ সবল জাতি করতে না পারি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম চ্যালেঞ্জিং হয়ে পড়বে। চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে, আমাদের দেশের জন্য সেটি মানে এটি চ্যালেঞ্জিং হবে। তো এই জন্য বলবো আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখেন, তাদের যত্ন নিন, সবাই ভালো থাকবেন। আপনাকে পাশাপাশি রাজ টিভি হেলথ কেয়ারকে এবং সর্বোপরি দর্শকদেরকে অনেক ধন্যবাদ দিতে চাই যে এতক্ষণ ধরে আমাদের এই মানে এই আলোচনাগুলি শুনেছেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বারবারই সুযোগ পাচ্ছি আপনার মাধ্যমে অনেকগুলো সঠিক তথ্য এবং সমাধান জেনে নেয়ার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। শুভরাত্রি। দর্শক, এতক্ষণ আমরা দেখছিলাম হেলথ কেয়ার প্রেজেন্স, সুখে অসুখে আপনার পাশে, পাওয়ার্ড বাই ডার্বিটিং অ্যান্ড ইনিটার। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছি, শিশুদের ডায়াবেটিক্স, কারণ, চিকিৎসা এবং এর প্রতিকার। প্রত্যেকটি শিশুই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিশুদের স্বাস্থ্য সেক্ষেত্রে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। দর্শক, রাজ টিভির সকল অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখানেই। You are watching Raj TV, জাগরণে